পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 64। হাঁটু জড়িয়ে মুখ লটকে বসে আছে সুখ, নিঃশ্বাসটাও ছাড়ছে আস্তে ধীরে, যেন শব্দ না ছড়িয়ে পড়ে আশেপাশে। বর্ণর নজর তীক্ষ্ণ, কাউস থেকে নিজ ঠোঁট কামড়ে সুখকে পরখ করতে ব্যস্ত। আকস্মাৎ উঠে এসে হুটহাট চোখের মুখোমুখি ঝুঁকে বলল হিসিসে, এতদিন নিজের কাছে রেখে এই শিক্ষা দিয়েছি তোকে। ইউ আর এ ব্যাড স্টুডেন্ট ফুল। আই এম ফিলিং অ্যাশেমড অফ মাইসেলফ। এত ক্লাস সব বৃথা প্রমাণ করে দিলে এক নিমেষেই। তোকে তো এবার শাস্তি পেতে হবে বউ, বল কি শাস্তি দেয়া যায়। মুখ অন্যত্র ঘুরিয়ে আর চোখে চায় সুখ। এতে তার কি দোষ? ভোর থেকে প্রচুর মাথা ঘুরছিল, তার উপর বর্ণ কাছাকাছি আসায় হৃদস্পন্দনের বেগ, শরীরের অস্বাভাবিক কাঁপুনিতে মস্তিষ্ক মাত্রা অতিরিক্ত চাপ সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। নয়তো এতদিন এই বেপরোয়াটাকে দিব্যি সামলেছে না। ভাবতেই স্থান ভুলে লজ্জায় কুঁকড়ে গেল সে। পরক্ষণে সম্মতি ফিরতেই মুখটা আগের মতো দুঃখী দুঃখী করে স্বভাষায় জানতে চাইল কি শাস্তি। সরু চোখে বর্ণসুখের গতিবিধি লক্ষ্য করছিল। ফুল কিভাবে লজ্জায় নুয়ে পরে আবার যে মুখের ভাবাবেগ পাল্টেছে তা নজর এড়ায়নি। কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কিসমি নাও। চোখ পাকিয়ে পাথর বনে তড়িৎ মাথা পিছিয়ে নিয়ে বেডের হেডবোর্ডে ঠেসে গেল সুখ। বুঝায় আমি পারবো না, এটা আপনার কাজ। সঙ্গে সঙ্গেই ঝুঁকে গেল বর্ণ। সুখের কোমরের পাশাপাশি বেডে হাত রেখে এক হাঁটু ভেঙে তার একদম নিকটে চলে এলো। দূরত্ব খুব বেশি বাকি নেই আর। ঠোঁট ছুঁই ছুঁই। সুখ দম আটকে ঢোক গিলল। আশফিয়ান বর্ণর নিঃশ্বাস আশ্রে পড়ছিল মুখে। বর্ণ বলল, ওহো, সবসময় আমি আদর করব আর তুই বারবার চুপচাপ ভোগ করবি, ফিডব্যাক দিবি না, আনগ্রেটফুল। বলা শেষে অধর পাপড়ি জোড়া সুখের অধর ছুঁয়ে যায়। সজোরে চোখ খিচে বর্ণর চুল খামছে ধরে মেয়েটা। এতে বর্ণ থামল না, বরং দ্বিগুণ বেপরোয়া হলো। অতপর দীর্ঘ এক চুম্বন শেষে বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট মুছে বলল, এবার রিটার্ন কর আমার কিস। সুখের দিকে গাল রেখে অন্যদিকে এমনভাবে রোবোটিক ম্যান হয়ে চেয়ে রইল, দেখে মনে হলো এখানে সুখের অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সুখ হাঁসফাঁস করে হাতে হাত ঘষে ড্যাব ড্যাব করে নজর তোলে। যতক্ষণ নিজের চাওয়া পাওয়ায় পরিণত না হচ্ছে ততক্ষণ অসভ্য পুরুষটা 1 ইঞ্চিও নড়বে না। এই কয়দিনে সেটা বেশ ভালোই আয়ত্ত করেছে সুখ। মুখটা বাড়িয়ে এনে টুপ করে বর্ণর গালে ঠোঁট ছুঁয়ে সরে গেল সে। চোখ খিচে নিতেই পুরুষালী কণ্ঠটি কর্ণকোঠরে পৌঁছে গেল, হয়নি, আই ওয়ান্ট লিপ গ্লক। সুখের দিকে না চেয়ে বর্ণ আওড়ালো বাক্যটি। নিজের এক কথায় সে স্থির। সুখ উকি দেওয়ার মতো একবার বর্ণর মুখায়ব দেখার চেষ্টা করে। মুখটা ফ্যাকাশে, একটু আগের মতো জ্ঞান হারিয়ে ফেললে ভালো লাগতো, কিন্তু হারাচ্ছে না তো। উপায়ন্ত না পেয়ে কাপা হাতটা বাড়িয়ে ধীরে বর্ণর কলার চেপে নিজের দিকে ঘুরিয়ে অপর হাতে গলা পেঁচিয়ে চোখ বুজে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। এই যাত্রায় আশফিয়ান বর্ণ সকল দূরত্ব ঘুচিয়ে সুখ সমেত ঢলে পড়ল বেডে। আশফিয়ান বর্ণর ভাষায় অল্প আদর ভাগাভাগিতে মত্ত হলো দুটো অস্তিত্ব, আর সাক্ষী হিসেবে নীলজ্জের মতো স্থির চেয়ে রইল 4 দেয়াল। এক মুহূর্তের জন্য ঘুরে চলে গিয়েছিল দুজন। সুখের হঠাৎ মনে পড়ল খানিক পর মাহিরের পরিবার আসবে, সেখানে তাকে থাকতে বলা হয়েছে। সুখ ছটফট শুরু করে ছাড়া পেতে, কিন্তু পুরুষালী বাঁধন থেকে মুক্তি পাওয়ার শক্তি নেই। ফুলের এই নড়চড় বর্ণকে বড্ড বিরক্তি এনে দিচ্ছে। মুখ তুলে চোখ রাঙিয়ে তাকায় সে। হোয়াটস রং উইথ ইউ? দেখছিস না আমি ব্যস্ত? তোফার বিয়ের আয়োজন চলছে পুরোদমে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে কেবল। এরই মাঝে মাহিরের সাথে কথা হয়েছে মাত্র একবার, তাও বেশি নয়। স্বাভাবিক 2-1টা কথা আদান প্রদান, যেখানে বেশিরভাগ সময় তোফা নীরব শ্রোতার ভূমিকা পালন করেছে। কাজিনগুলো এবারে বড্ড নিষ্ঠুরতা করছে, তোফাকে ফোনের কাছে আসতেই দিচ্ছে না। ইতোমধ্যে মাহিরের 30 কল প্রবেশ করেছে। প্রতিটি কলেই কাজিনের কেউ না কেউ রিসিভ করেছে। মাহির লজ্জায় তোহফার সাথে একটু কথা বলার আবদার রাখতে পারে না, শালিকাদের দুষ্ট ইঙ্গিতপূর্ণ কথার নিচে পিষ্ট হয়ে। মাত্রই শপিং থেকে ফিরছে বিয়ের। আসার পর থেকে ইব্রাত লক্ষ্য করছে তোহফা বারবার বুকে গলায় হাত মেজে লম্বা শ্বাস ছেড়ে কেমন অদ্ভুত হাঁসফাঁস করছে। ইব্রাত বলল, এই আপু, জিজুকে এক পলক দেখে বুক চিনচিন ব্যথা অনুভব করছো নাকি? তোহফা অপ্রস্তুত হেসে গোসল করার বাহানা দেখিয়ে রুমে চলে গেল। তার যাওয়ার পানি চেয়ে রয় বাকিরা। রুস্মিতা কাজ ঝাঁকিয়ে বলল, আপুর বিয়ের ড্রেসটা দেখো তো আগে। সুখের মতো এবারও কাটাকুটি করা নাকি? চেক দাও একবার, বলা তো যায় না।
রুমে প্রবেশ করে প্রথমে ঢকঢক পানি গিলল তোহফা। আয়নার সামনে নিজেকে পরখ করে লজ্জায় মুখটা নুইয়ে নেয়। এক সময় মলে তখন গরম লাগছিল প্রচণ্ড। একাই ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটা দিয়ে বের হলো তোহফা। জানা ছিল না শুরু থেকেই মাহিরের নজর তার উপর। ওয়াশরুমের দরজা খুলতেই হঠাৎ মাহিরের আগমন ঘটে। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোকটা এসে তাকে জড়িয়ে ধরল। তারপরে কপাল টোকা দিয়ে কানে কানে বলল, বোনেদের সাথে মিলে আমাকে হেনস্থা করতে বেশ মজা পাচ্ছ না? মনে রেখো, বিয়েতে বেশি দেরি নেই। সেদিন সময় কিন্তু আমার পক্ষে থাকবে। আমার মানে বুঝতে পারছো কিছু? পরপরই হতভম্ব তোহফার কপালে আলতো আঙুলে ঠেলে হেসে বেরিয়ে গেল। সে তো চোখের আড়াল হয়ে গিয়েছিল তখন, কিন্তু তোহফাকে দিয়ে গেছে এক বুক ধুকপুক আর পানির পিপাসা। বুকে হাত চেপে ফোঁস শ্বাস ছাড়ে তোহফা। সুখে অনেকদিন পর কাছে পেয়ে বাচ্চাদের মতো ঝরঝর করে কেঁদে দেওয়ার রুবাইয়াতের মুখশ্রীটা চোখের তারায় ভাসতেই অন্যমনস্ক হলো হঠাৎ। ইস, আজকের এই দিনে তার মা বাবা যদি পাশে থাকতো। বিদায়বেলা বুকের মানিককে অন্য ঘরে পাঠাতে বাকি মায়েদের মতো খুব কাঁদত নিশ্চয়ই। এখন কে কাঁদবে তার জন্য? রুম জুড়ে জেসির শূন্যতা অনুভব করছে মেহেরাব। কেন যেন সে আশায় থাকে জেসি এখনই রুমে আসবে। তাকে কাজে ব্যস্ত দেখে মুখ বাঁকিয়ে বেডে বসে নিজেই পরোক্ষভাবে উস্কানিমূলক বার্তা ছুড়ে বিড় করে তাকে রাঙিয়ে দেবে। বিনিময়ে সে কিছু বললেই মুখে মুখে তর্ক শুরু করবে। কিন্তু এসব কিছুই হয় না। মেয়েটা একবারও আগের মতো আসে না। তবে ঘুমের ঘোরে স্বপ্নে ঠিকই এসে রোজ জিজ্ঞেস করে যায়, এই যে মিস্টার অ্যারোগেন্ট, আমাকে ছাড়া নিশ্চয়ই বিন্দাস আছেন? মিস করার মতো ভুলটা করছেন না তো? সাবধান। এমন আরও কত কথা। কিন্তু মেহেরাব জবাব দিতে চোখ খুলতেই দেখে জেসি কোথাও নেই। মাত্র যা দেখেছে শুনেছে তা নিছকই ভ্রম। আজও তাই হলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল মেহেরাবের। পাশে জেসি নামের ইডিয়েট মেয়েটা না থাকায় খালি খালি লাগছে। অযথাই বিরক্তিকর ঠেকছে সব কিছু। এক গ্লাস পানি পান করে উঠে ছাদে চলে এলো সে। একটা সিঁড়ি ছাপিয়ে ছাদে পা রাখতেই থেমে গেল আবার। আপু এখানে? মায়েরা দোলনায় বসে। মিরাফ আরামে ঘুমিয়ে আছে তার কোলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষণে ক্ষণে চুমু আঁকছে সে, অথবা কখনো কখনো দূর আকাশের দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ছাড়ছে। গত কয়েকদিন আগে এক বিদেশিনী এসেছিল 6 বছরের এক বাচ্চার হাত ধরে জোসেফের খোঁজে। নিজেকে জোসেফের ওয়াইফ দাবি করেছিল রমণী, তবে জোসেফকে অন্য এক বিদেশি নামে সম্বোধন করেছিল। মায়েরার তো খেয়াল নেই, কিন্তু হাজব্যান্ড বলে যে ছবি রমণীটি দেখিয়েছে তাতে জোসেফই ছিল। ছবিতে তারা পরস্পরকে কত গভীরভাবেই না আঁকড়ে ধরেছিল। ঠিক মায়েরার কাছে এলে যেভাবে ধরতো জোসেফ, তখন মনে হতো এই মানুষটির মতো কেউ ভালোবাসতে পারবে না তাকে। জীবনসঙ্গী হিসেবে সে সঠিক মানুষই নির্বাচন করেছে। অথচ ভাগ্য কত নির্দারুণভাবেই না তার ভাবনা ভুল প্রমাণিত করে দিল। হায়, মানুষ কত নিখুঁত অভিনেতা! আচ্ছা, সে যে এতগুলো মেয়ের সাথে এমন নিকৃষ্ট ছেলে খেলা করল, পরিশেষে এতে তার লাভ কি হলো? ভেতর থেকে অস্বস্তিদায়ক হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাস ব্যতীত অন্য কোনো জবাব পেল না মায়েরা। পিছু থেকে সে সময় ডাক ভেসে আসে, আপু ঘুমাওনি? বলার ফাঁকে দোলনায় ধাক্কা দিল মেহেরাব। অদূর থেকে আপুর চোখের ছলছলে জল প্রত্যক্ষ করেছে সে। এখন তার উদ্দেশ্যে আপুকে হাসানো। মায়েরা সত্যি হেসে ফেলল। এক হাতে মিরাফ ও অপর হাতে দোলনার শেকল ধরে বলল হেসে, কি বাচ্চামো করছিস ভাই? পড়ে যাব তো। মেহেরাব ঘুরে এসে বোনের পাশে বসে আস্তে আস্তে দুলে দুলে বলল, যতদিন তোর ভাই বেঁচে আছে, পড়ে যাওয়ার আগেই বারবার আঁকলে নেবে ততদিন। আমি জানি সেটা। একটু নীরবতা। এরপর মায়েরা বলল ধীর গলায়, জেসিকেও তার ভাই নিজের চেয়ে বেশি ভালোবাসে। মেহেরাব মুখ গম্ভীর করে বলল, এতে আমার কি? ভাইয়ের কাছে সে তোকে পছন্দ করে চেয়ে বসেছিল। সো হোয়াট? এমন নির্লজ্জ পৃথিবীতে আছে জানতাম না। হঠাৎ হাসি পেলেও মায়েরা হাসল না। বলল, নিয়তিতে এটাই হয়তো ছিল। এরপর পুনরায় বলে, ওকে মনে পড়ছে না তোর? আমার তো খুব পড়ছে। আর চোখে ভাইকে দেখে মায়েরা। সে ঢের বুঝতে পারছে জেসিকে শুধু মেহেরাবের মনে পড়ছে না, মনও পড়ছে, তবে স্বীকার করতে নারাজ। মেহেরাবের প্রত্যুত্তর না পেয়ে মায়েরা আবার বলল, জেসি নেই আজ 9 দিন। জিসান ল্যাবে বসে কিছু টেস্ট করাতে দিয়েছিল ল্যাব ডক্টরকে। আজ রিপোর্ট আসবে। রিপোর্ট পেয়ে ক্ষণকাল স্থির বসে রইল সে। মনে মনে অসংজ্ঞায়িত কিছু বিড়বিড় করে রিপোর্ট ধীরে ধীরে নজর বুলিয়ে অল্পক্ষণ পর ধপ করে চেয়ারে বসে চোখ বুজে। এরপর তড়িঘড়ি করে সিয়ামকে কল করে বলল, শুধু বিজি না থাকলে ল্যাবে আয়। সিয়ামের আসতে ঘণ্টাখানেক লাগবে জানিয়েছে।
জিসান নিজের বরাদ্দ কেবিনে চলে এলো। এটা আইগ্যাং কানেক্টেড ল্যাব। গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো সে। বোনের সময় কিভাবে কাটছে একবার দেখে নেবে। ফ্ল্যাটে সিসি ক্যামেরা রয়েছে। জেসিকে সঙ্গ দিতে মিহিকা এসেছিল 2 দিন হবে, আজ সকালে চলে গেছে। টিভি ছেড়ে সোফায় শুয়ে বসে দেখছে জেসি। ক্ষণে ক্ষণে সোফার হেডরেস্ট পা তুলে দিচ্ছে। মুখটা অসন্তুষ্টিতে কুঁচকে সময় সময় এদিক ওদিক কুশন ছুঁড়ে মারছে। মায়াময় চোখে চেয়ে রইল জিসান। তার চোখে বোন এখনো ছোট বাচ্চাটি। অপরিণত বয়সে মেহেরাবের হাতে জোরপূর্বক তুলে দেওয়ার অন্যতম এক কারণ এটাই। এই যে একা একা সময় কাটাতে জেসির কত কষ্ট, বিরক্তি লাগছে। সেই জ্ঞান হবার পর থেকেই তার অনুপস্থিতিতে এমন কাটে জেসির। আর কত বছর কাটানো যায় এমন। এমনি এমনি মেহেরাবের হাতে জেসিকে দেয়া হয়নি, কিন্তু এর পূর্বে তার পুরো জানকারি উদ্ঘাটন করে এই সিদ্ধান্ত নিয়েছে 5 বন্ধু মিলে। যেই 5 বন্ধু পরস্পরের সাথে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। তাদের মধ্যে চিফ আসফিয়ান বর্ণ। জেসিকে আরও কিছুক্ষণ দেখে ফোন বের করলো জিসান। মিহিকাকে টেক্সট পাঠালো, সন্ধ্যায় রেডি থেকেও, আমি নিতে আসব। রিপ্লাই এলো, কোথায় যাচ্ছি আমরা? বেশি দূরে নয়, ঘুরে ফিরে বোনোর কাছেই। কলিং বেল বাজতেই জেসি খুশিতে লাফ দিয়ে উঠল। একা একা দিন কাটছিল না। নিশ্চয় ভাইয়া অথবা মিহিকা বেবি এসেছে। উচ্ছ্বাসে পিপ হলে কে এসেছে না দেখেই জেসি দরজা খুলে। এরপর সামনের মানুষটিকে দেখে মুখের উচ্ছ্বাস মুহূর্তেই কাউরপোড়ের মতো উবে গেল। হতবাক হয়ে অস্ফুট স্বরে বলল, আপনি?